প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সায়ন্ত স্টকে। দর্শক, আজ আপনাদের সঙ্গে কিছু টাকা খেকোদের গল্প বলবো। টাকা খেকো বলতে সবাই যে টাকা খায় তাই নয়, জমি খায়, ফ্ল্যাট খায়, টাকা খায়, ক্ষমতা খায়। এই খেকোদের সবকিছুর মূলে আসলে টাকাই, প্রভূত টাকার মালিক হওয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত বছর ডেইলি স্টারে এস আলম গ্রুপের মালিক এস আলমকে নিয়ে একটা রিপোর্ট হয়েছিল। বলা হয়েছিল শুধু সিঙ্গাপুরেই তার $1 বিলিয়ন বা বাংলাদেশি টাকায় প্রায় 12,000 কোটি টাকার ব্যবসা শুধু এক দেশেই। তাহলে সব দেশ মিলিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে তার বিস্তৃত যে ব্যবসা, কি পরিমাণ টাকা পাচার করেছে এই টাকা খেকো এস আলম। বাংলাদেশের ইসলামী ব্যাংক সহ অনেকগুলো ব্যাংককে একেবারে ফোকলা বানিয়ে ফেলেছে। সেই আলোচনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এরপরে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের যে নজিরবিহীন দুর্নীতি এবং গোটা বাংলাদেশকে কিনে ফেলার যে চেষ্টা, সেটিও নিশ্চয়ই মনে আছে। দুবাইয়ে টাকা পাচার, আরাফ খানের কাছে যত টাকা সব টাকার মালিক সে, এবং পৃথিবীর কোন কোন দেশে ব্যবসা বিনিয়োগ কত কি করেছে। এমনকি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার সম্পদ এবং টাকার বিবরণীও নিশ্চয়ই আপনাদের স্মৃতি থেকে চলে যায়নি। এমন সব গল্প ঠিক গল্প নয়, সত্যি। আমাদের কাছে গল্প মনে হয় কারণ আমরা যারা লাখ টাকার উপরে গুনতে শিখিনি, একসঙ্গে কোটি টাকা জীবনে চোখেও দেখিনি, তাদের কাছে এই হাজার হাজার কোটি টাকা এ তো গল্পের মতোই মনে হবে। কিন্তু এই গল্পটাকেই এই টাকা খেকোর দল, এই মহা দুর্নীতিবাজের গোষ্ঠী সত্যে পরিণত করেছিল। সাম্প্রতিককালে তেমনই দুই একটা রিপোর্ট পত্রিকায় এসছে। গত 16 সেপ্টেম্বর দৈনিক মানব জমিনে মারুফ কিবরিয়ার লেখা এক রিপোর্টের শিরোনাম, জাহিদ মালেক পরিবারের 6,000 শতাংশ জমির খোঁজ। কত জমি দরকার এদের, মরে গেলে তো 3.5 হাত, কিন্তু 6,000 শতাংশ জমির খোঁজ পেয়েছে শুধু মানিকগঞ্জ জেলায়। এর ভূমিকায় পত্রিকাটি লিখেছে, জাহিদ মালেক স্বপন আওয়ামী লীগ সরকারের আমলে 4বার সংসদ সদস্য। নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই 4বারের মতো অন্তত 3বার বিনা ভোটে, রাতের ভোটে বা ডামি নির্বাচনে। এর মধ্যে এক মেয়াদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অন্যবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ক্ষমতাকে কাজে লাগিয়ে হাতিয়েছেন হাজার কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, জাহিদ মালেক ও তার ছেলে মেয়েদের নামে থাকা বিপুল সম্পদের তথ্য। এক মানিকগঞ্জেই এই পরিবারের নামে থাকা 6,053 শতাংশ জমির তথ্য পেয়েছে সংস্থাটি। দুদক একটা খোরালুলা প্রতিষ্ঠান। সেই খোরালুলা প্রতিষ্ঠানের অনুসন্ধানে যদি এ পরিমাণ বেরিয়ে আসে শুধু এক জেলায়, তাহলে সব মিলিয়ে কি পরিমাণ জমি থাকতে পারে। এবং টাকা পাচারকারীদের কথা তো আমরা জানি, সব ক্ষমতাধররা যারা অনেক টাকার মালিক হয়েছেন, তারা দেশে যা গড়েছেন, সম্পদ গড়েছেন, তার থেকে অনেক বেশি পাচার করেছেন বিদেশে। তাহলে এই সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনীতির স্বাস্থ্যহানিতে কতখানি ভূমিকা রেখেছেন সে অনুমান করাই যায়। 18 সেপ্টেম্বর 2024 মানবজমিন পত্রিকাতেই মিলন পাটোয়ারির আর এক রিপোর্টের শিরোনাম, মন্ত্রী নুরুজ্জামান ও পুত্রের লুটপাটের সাম্রাজ্য। এতে লেখা হয়, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তামাক ব্যবসায়ী থেকে হয়েছিলেন অটো এমপি, তারপর মন্ত্রী। ক্ষমতা পেয়েই অপব্যবহার শুরু করেন, মন্ত্রণালয়কে বানান টাকা কামানোর মেশিন। দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও কমিশন বাণিজ্যের মাধ্যমে সম্পদের পাহাড়। মন্ত্রী পিতার ক্ষমতাকে কাজে লাগান পুত্র রাকিবুজ্জামান আহমেদ। পিতার সবকিছুই নিয়ন্ত্রণ করতেন তিনি, সুপুত্র বটে।
চাকরি, তদবির, বদলি, দখলবাজি সব জায়গায় ছিল তার হাত। মন্ত্রীপুত্রের অনুমতি ছাড়া মামলাও নিত না থানার পুলিশ। টাকা কামান দুই হাতে। টানা ৮ বছর মন্ত্রিত্বের দায়িত্ব পালনকালে নুরুজ্জামান কয়েকশো কোটি টাকার মালিক। নামে বেনামে ঢাকায় রয়েছে একাধিক প্লট, বিভিন্ন স্বজনের নামে ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা, ৩ শতাধিক একর জমি। পট পরিবর্তনের পরপরই গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন দুজনেই, পিতা পুত্র পলাতক। হ্যাঁ, এই রিপোর্টগুলি শুনে নিশ্চয়ই আপনাদের মন ভরছে না, কারণ এইরকম স্যাস্টা চোর, দুর্নীতিবাজ এগুলার কথা এখন আর শুনতে নিশ্চয়ই ভালো লাগে না। এই শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা, এগুলি এখন কোনো গল্পই নয়। আরেকটু বড় গল্পে যাই। সেই গল্পটি সম্প্রতি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরায় যে রিপোর্টটি এসেছে সেটা শিরোনাম ছিল দ্য মিনিস্টার্স মিলিয়নস। বাংলাদেশের একজন মন্ত্রী, ভূমিমন্ত্রী ছিল শেখ হাসিনার সরকারের সময়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তার বাবা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী নেতা ছিল, শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন ছিল, আখতারুজ্জামান বাবু। এই আখতারুজ্জামান বাবু পুত্র ক্ষমতাচ্যুত পালিয়ে যাওয়া মাফিয়াতন্ত্রের নেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মন্ত্রী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক তিনি। তার ৩৬০টা বাড়ি শুধু যুক্তরাজ্যেই, ইউকেতে। এর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য $৩২ কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,৮২৪ কোটি টাকার বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও তার সম্পদ রয়েছে। এই রিপোর্টটি আল জাজিরার সৌজন্যে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রায় সবগুলো দৈনিকে প্রকাশিত হয়। এই ৩-৩.৫ টাকার বা ৪,০০০ কোটি টাকার এই এক দেশে সম্পদ আর অন্যান্য দেশে আছে, এই খবরেও নিশ্চয়ই আপনাদের মন ভরছে না, আমারও মন ভরছে না, কারণ গল্প আরো বড় আছে। সেই আরো বড় গল্পটি একটা তুলে ধরেছে ১৯ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো। সানাউল্লাহ সাকিবের লেখা এই গল্পের শিরোনাম, করোনার পর ব্যাংক ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠেন সালমান। নায়ক সালমানের কথা ভাবছেন? হ্যাঁ, নায়ক বটে, খলনায়ক, বাংলাদেশের অর্থনীতির খলনায়ক, শেখ হাসিনার মাফিয়াতন্ত্রের, স্বৈরতন্ত্রের, ফ্যাসিবাদতন্ত্রের খলনায়ক। সেই খলনায়ক হচ্ছে সালমান এফ রহমান, যাকে দরবেশ নামেই আমরা বেশি করে চিনি। সেই দরবেশকে নিয়ে লেখা রিপোর্টের কিছু অংশ আপনাদের পড়ে শোনাই। পত্রিকাটি লিখেছে, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা পদে নিয়োগ পান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এরপর তিনি হয়ে উঠেছিলেন আর্থিক খাতের প্রধান নিয়ন্ত্রক। তার মতামতই যেন ছিল আর্থিক খাতের নীতি সিদ্ধান্ত। এই সুযোগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত নামে বেনামে একাধিক ব্যাংক থেকে ঋণের নামে অর্থ তুলে নেন তিনি। নিয়মের মধ্যে বেশি ঋণ নেওয়ার সুযোগ না থাকায় অন্যদের নামে তৈরি করেন একাধিক প্রতিষ্ঠান। পাশাপাশি নিত্য নতুন বিনিয়োগ পণ্য চালু করে ব্যাংকের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকেও টাকা তুলে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একাধিক নিয়ম শিথিল করে সালমান এফ রহমানকে এভাবে অর্থ নিতে সহায়তা করে। প্রথম আলোর সংগ্রহ করা নথিপত্র অনুযায়ী সরকারি বেসরকারি ৮ ব্যাংকে বেক্সিমকো গ্রুপের ঋণের পরিমাণ নন ফান্ডেড সহ দাঁড়িয়েছে
39,897 কোটি টাকা। আবার বলছি, মাত্র 39,897 কোটি টাকা। মাথা ঘুরছে? আর একটু ধৈর্য ধরেন, তাহলে বুঝতে পারবেন এর রুট কত গভীরে এবং আরো কত ব্যাংক ধ্বংস করেছে। এসব ব্যাংক বেক্সিমকোর বন্ড ও সুকুকে আরো 2,616 কোটি টাকা বিনিয়োগ করেছে। এর বাইরে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও বেক্সিমকোর দেনা রয়েছে বলে জানা গেছে, যা এখন কেন্দ্রীয় ব্যাংক খুঁজে দেখছে। আল্লাহ জানে আরো কত বের হয়। সুতরাং সালমান এফ রহমানের নেওয়া প্রকৃত ঋণ আরো অনেক বেশি। জানা গেছে রাষ্ট্র খাতের সোনালী, অগ্রণী, রূপালী ও বেসরকারি খাতের এবি, এক্সিম, ন্যাশনাল, সিটি, শাহজালাল ইসলামী, সাউথ ইস্ট, ঢাকা, ডাচ বাংলা ব্যাংক সহ আরো নানা ব্যাংকে বেক্সিমকো গ্রুপের দেনা রয়েছে। নথিপত্রে দেখা গেছে 2020 সালের মার্চে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর আর্থিক খাতে বেশি বেপরোয়া হতে শুরু করেন সালমান এফ রহমান। বিশেষ করে করোনার টিকা সরবরাহের কাজ পাওয়ার পর রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক থেকে 2021 সালের জুলাই থেকে 2022 সালের জুন পর্যন্ত 9টি নতুন প্রতিষ্ঠানের নামে ঋণ নেন। আর 2022 সালের শুধু জুলাইয়ে 8টি প্রতিষ্ঠানের নামে ঋণ তৈরি করে বেক্সিমকো গ্রুপ। এসব প্রতিষ্ঠানের কাছে পাওনা এখন প্রায় 13,000 কোটি টাকা। শুধু একটা ব্যাংকের, জনতা ব্যাংক। সব মিলিয়ে এক জনতা ব্যাংকেই বেক্সিমকো গ্রুপের ঋণ প্রায় 25,000 কোটি টাকা। একটা ব্যাংক এক মালিকের কোম্পানিগুলিকে 25,000 কোটি টাকা ঋণ দিয়ে দিয়েছে। কত বড় জালিয়াতি, কত বড় দোস্তি, কত বড় ডাকাতে ডাকাতে বন্ধুত্ব। মাফিয়াতন্ত্রে এমনই হয়। এই 25,000 কোটি টাকার মধ্যে 18,000 কোটি টাকা ইতিমধ্যে খেলাপি হয়ে পড়েছে। ফলে দেশের খেলাপি ঋণের শীর্ষে উঠেছে জনতা ব্যাংক। জনতা ব্যাংক একটি গ্রুপকে সর্বোচ্চ 1,500 কোটি টাকা ঋণ দিতে পারে, কিন্তু সালমান এফ রহমান বা আমাদের বিখ্যাত কুখ্যাত দরবেশকে দিয়েছে তার মাত্র 16 গুণ বেশি। প্রধানমন্ত্রীর উপদেষ্টার পাশাপাশি 2015 সাল থেকে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পদেও ছিলেন সালমান এফ রহমান। এখান থেকেও একই কায়দায় নামে বেনামে ঋণ নেওয়ার পাশাপাশি ব্যাংকের টাকা বিল বন্ডের মাধ্যমে তুলে নেন। ফলে আইএফআইসি ব্যাংকের নামে বেনামে গ্রুপটির ঋণ দাঁড়িয়েছে 6,889 কোটি টাকা। বেক্সিমকোর বন্ড ও সুকুকেও আরো 400 কোটি টাকা বিনিয়োগ করেছে ব্যাংকটি। এখন এই সালমান এফ রহমান বা দরবেশের এই হাজার হাজার কোটি টাকা, 40,000, 25,000, 13,000, এই সংবাদ শোনার পরে আর কি আগে যে গল্পগুলি বলেছি 12,000 কোটি টাকা, 100 কোটি টাকা, সেই গল্পকে আর ভালো লাগছে? মনে হচ্ছে না ওরা নিতান্তই ছেঁচড়া টাইপের দুর্নীতিবাজ? কিসের 6,000% জমির মালিক? সুতরাং এই সালমান এফ রহমান, এস আলম গ্রুপের মালিক এস আলম, এরকম কয়েকটি ব্যবসায়ী গ্রুপ, বসুন্ধরা গ্রুপের শাহ আলমের হিসাব তো এখনো আমাদের নজরের বাইরে অনেকটা। সে হিসাব মিলানো আরো অনেক কঠিন হবে। সে গল্পটা নিশ্চয়ই এর থেকে অনেক বড়। শেখ হাসিনার মাফিয়াতন্ত্রের কালে, ফ্যাসিবাদ তন্ত্র, স্বৈরতন্ত্রের কালে এইরকম ভাবে দেশটাকে লুট করে দেশের টাকা কিছুটা দেশে রেখে বাকিটা বাইরে পাচার করেছে এই লুটেরা গোষ্ঠী। তাদের গল্প আসলেই সত্য গল্পকেও হার মানায়। ফলে আমরা বলছি এটাকে টাকা খেকোর গল্প। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।